হেই বন্ধুরা, কথা মতো আজ আমি হাজির হয়েছি 2011 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো ফিল্ম ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার নিয়ে। এই ফিল্মটি মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 5 নম্বর কাহিনী। এর আগে আমি মার্বেলের প্রথম 4টি কাহিনী অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই এখনও যদি তোমরা সেই সব স্টোরিগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে জলদি দেখে আসো। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তাই মুভিটির আইএমডি রেটিং 6.8 আউট অফ 10। তো আর দেরি না করে সোজা চলে যাবো মেইন স্টোরির দিকে। কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই আর্টিকের কিছু বিজ্ঞানী একটি পুরনো বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাই সম্পূর্ণ বরফে ঢেকে থাকা অবস্থায়। এরপরে সেখানে একটি টিম এসে বরফ কেটে যখন বিমানটির ভেতরে প্রবেশ করে দেখার জন্য আসলে জিনিসটা কি, তখনই তারা দেখতে পায় লাল ও ব্লু কালার একটি শিল্ড, যেটা দেখে কারোরই বুঝতে অসুবিধা হয়নি যে এটা ক্যাপ্টেন আমেরিকার শিল্ড। এবার এখান থেকে স্টোরি চলে যায় ফ্ল্যাশব্যাকে 1942-এ, যেখানে দেখানো হয় নরওয়ের টন্সবার্গ শহরে জার্মান সোলজারদের একটি পুরো টিম তাদের লিডার জন স্মিথের সাথে একটি অসাধারণ জিনিস খোঁজার উদ্দেশ্যে এসে হাজির হয়েছে একটি চার্জে। এবার সেই চার্জে একটি পাদ্রীকে স্মিথ জিজ্ঞাসা করে, আমি যে জিনিসটি খুঁজছি সেটা তুমি কোথায় রেখেছ? তখন পাদ্রী তাকে উত্তরে জানায়, যেই জিনিসটি তুমি খোঁজ করছো সেটা কোনো সাধারণ জিনিস না, ওটা দেবতাদের শক্তি, যেটা তুমি কোনোদিনই নিজের আয়ত্তে আনতে পারবে না। তখন স্মিথ তার নিজের বুদ্ধির সাহায্যে পাশেই থাকা একটি দেয়ালে সুইচ প্রেস করে তার মধ্য থেকে একটি বক্স পায়, যার মধ্যে সে দেখতে পায় টেসারেক। এবার এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই নিউ ইয়র্ক সিটিতে একটি ক্যাম্পে কিছু তরুণদের সেনাবাহিনীতে ভর্তি নেওয়ানো হচ্ছে। আর এখানে আমরা দেখতে পাই এই ফিল্মের মূল চরিত্র স্টিভ রোজারকে, মানে ক্যাপ্টেন আমেরিকাকে। যেহেতু এই টাইমে ওয়ার্ল্ড ওয়ার 2 চলছে, তাই স্টিভের ইচ্ছা ছিল এই যুদ্ধরত অবস্থায় সেনাবাহিনীতে ভর্তি হয়ে দেশের জন্য কিছু করার, কিন্তু সে বেশ কয়েকবার সেনাবাহিনীতে যোগদান করার চেষ্টা করলেও প্রতিবারই সে ব্যর্থ হয়েছে, কারণ স্টিভের শরীর অনেক দুর্বল ছিল। কিন্তু বারবার ব্যর্থ হওয়ার পরও নিজের ইচ্ছাকে কিছুতেই থেমে যেতে দেয়নি, তাই সে তার অ্যাড্রেস চেঞ্জ করে আবারও চেষ্টা করতে থাকে। এবার দেখা যায় স্টিভ ওয়ার্ল্ড ওয়ার থিয়েটার দেখার সময় একজনের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে, আর ওই ঝামেলা থেকে তাকে উদ্ধার করে তার বন্ধু বাকি বাঞ্চ, যে এখন অলরেডি সেনাবাহিনীতে সিলেক্টেড হয়ে গেছে। স্টিভ তাকে দেখেই অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেছো? তখন বাকি তার রিপোর্ট কার্ড দেখে তাকে জিজ্ঞাসা করে, তুমি কতবার আর এইভাবে অ্যাড্রেস চেঞ্জ করে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করবে? তুমি জানো না এইভাবে মিথ্যা অ্যাড্রেস দিয়ে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করাও একটা অপরাধ? তবে আজ সন্ধ্যায় সেই স্টিভকে নিয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা জানায়, যেটা ছিল স্টার্ক ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ প্রজন্মের একটি প্রদর্শনী। এবার সন্ধ্যায় তারা দুজন মিলে সেখানে উপস্থিত হয়। স্টিভ এদিকে ওদিকে ঘুরে দেখতে দেখতে একটি জায়গায় কিছু সেনাবাহিনীদের ছবি দেখে সে তার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে এই ড্রেস পরে তাকে কীরকম লাগতে পারে। আর এই টাইমে সেখানে হাজির হয় বাকি বাঞ্চ। সে তাকে এসেই বলে, তুমি তোমার স্বপ্ন ছাড়ো, কারণ তুমি তোমার এই চেহারা নিয়ে কোনো দিনই সেনাবাহিনীতে ভর্তি হতে পারবে না। তখন স্টিভ তাকে জানায়, আমার শরীর এরকম তাই কি হয়েছে, তাও আমি আমার দেশের হয়ে কাজ করতে চাই। স্টিভের এই কথাগুলো তাদের পিছনে থাকা ডক্টর আব্রাহাম স্কিন শুনে ফেলে। এই ডক্টর আব্রাহাম স্কিন হলো একজন সায়েন্টিস্ট। এবার দেখা যায় ওই অনুষ্ঠানের পাশেই একটি জায়গায় সেনাবাহিনীতে ভর্তি হওয়ার ক্যাম্প চলছিল। এটা দেখেই স্টিভ সুজা সেখানে উপস্থিত হয় সেনাবাহিনীতে নাম লেখানোর জন্য, কিন্তু এখানে তার সামনে এসে উপস্থিত হয় ডক্টর স্কিন আর জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়? প্রথমে স্টিভ তাকে মিথ্যা কথা বলে, কারণ সে ফর্মে তার অ্যাড্রেস ভুল দিয়েছিল। তখন ডক্টর স্কিন বলে, এর আগে তুমি আরও 5 বার সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলে, আর প্রতিটি জায়গায় তুমি অ্যাড্রেস আলাদা আলাদা দিয়েছো, তাহলে তোমার সঠিক অ্যাড্রেসটা কোনটা? দেখো, তুমি যদি আমাকে সব সঠিক কথা বলো তাহলে আমি তোমাকে একটা চান্স দিতে পারি। এবার স্টিভ যখন বুঝতে পারে সে পুরোপুরি ধরা পড়ে গেছে, তখন সে তাকে সত্যি সত্যি জানায়, আমার বাড়ি ব্রুকলিনে। তখন ডক্টর স্কিন তাকে আবারও জিজ্ঞাসা করে, তুমি সেনাবাহিনীতে ভর্তি হতে চাও কেন? শুধুকে মারার জন্য? জবে তাকে স্টিভ জানায়, আমি কাউকেই মারতে যাই না, শুধু দেশের হয়ে কাজ করতে চাই। এই কথাগুলো শুনেই ডক্টর স্কিন খুশি হয়ে তাকে সেনাবাহিনীতে সিলেক্টেড করে নেয়। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই একটি ক্যাম্পে সুপারভাইজার এজেন্ট কাটার আর কর্নেল ফিলিপসের নেতৃত্বে কিছু সেনাবাহিনীদের ট্রেনিং দেওয়ানো হচ্ছিল। আর সেখানেই আমরা স্টিভ রোজারকে দেখতে পাই। এখানেই কর্নেল ফিলিপসের কথার মধ্যে আমরা জানতে পারি আসলে এখানে যেসব নতুন সেনাবাহিনীদের ট্রেনিং দেওয়ানো হচ্ছিল তাদের মধ্যে একজনকে একটা স্পেশাল এক্সপেরিমেন্টের জন্য অ্যাপয়েন্ট করা হবে, যে এক্সপেরিমেন্টে একজন সাধারণ সোলজারকে সুপার সোলজারে পরিণত করা হবে, মানে তার ক্ষমতা সাধারণ মানুষের চাইতে কয়েক গুণ বৃদ্ধি করা হবে। আর ডক্টর স্কিন আগে থেকেই ঠিক করে নিয়েছিলেন যে এদের মধ্যে তারা এক্সপেরিমেন্টের জন্য সে স্টিভকেই বেছে নিব। কিন্তু কর্নেল ফিলিপস ডক্টরকে জানায়, আমার কাছে এই এক্সপেরিমেন্টের জন্য অনেক ভালো ভালো সোলজার আছে, কিন্তু তুমি এই 40 কেজি ওজনের রুগীকে কেন তোমার এক্সপেরিমেন্টের জন্য বেছে নিলে? তখন তার উত্তরে ডক্টর স্কিন তাকে জানায়, আমার চোখে আমার এক্সপেরিমেন্টের জন্য একমাত্র স্টিভই যোগ্য। এবার কর্নেল সেখানে উপস্থিত সবার মধ্যে কে যোগ্য এটা পরীক্ষা করার জন্যই ওই পুরো টিমটির দিকে একটি নকল বোমা ছুড়ে দেয়। আর দেখতে পাই ওই বোমটি ছোড়ার সাথে সাথেই সেখানে উপস্থিত সকল সোলজার ছুটে পালিয়ে যায়, কিন্তু স্টিভ ছুটে এসে ওই বোমটির উপর শুয়ে পড়ে আর সবাইকে সেখান থেকে সরে যেতে বলে, যাতে ওই বোমের আগেতে কেউ আহত না হয়। স্টিভ এর কাজ দেখে ডক্টর আরও খুশি হয়ে যায় আর কর্নেলকে জানায়, এবার বুঝলে আমি কেন ওকে বেছে নিয়েছি। এরপর ট্রেনিং শেষে স্টিভ যখন নিজের রুমে রেস্ট নিচ্ছিল তখনই তার কাছে গিয়ে হাজির হয় ডক্টর স্কিন। স্টিভ তখন তাকে দেখে জিজ্ঞাসা করে,
আমাকে কেন আপনি বেছে নিলেন আপনার প্রজেক্টের জন্য? ডক্টর তখন তাকে জানায়, আমি এমন একজনকে খুঁজছিলাম যার হৃদয় খুবই কোমল, কারণ ওই এক্সপেরিমেন্ট সিরামটি যার উপর প্রয়োগ করা হবে সে অনেক শক্তিশালী হয়ে উঠবে। তাই আমি চেয়েছিলাম ওই এক্সপেরিমেন্টের পর কেউ যেন ওই পাওয়ারটাকে মিসইউজ না করে, কারণ এর আগেও একজনের উপর ওই সিরামটি প্রয়োগ করা হয়েছিল। এখানে ডক্টর স্টিভকে জন স্মিথের কথা জানাই আর বলে তিনি যখন জার্মানিতে ছিলেন তখন হিটলার তার সেনাবাহিনীদের আরও শক্তিশালী বানানোর জন্য তার উপর দায়িত্ব দিয়েছিল, আর সাথে তার একটি টিম হাইডার লিডারকেও তার কাছে পাঠিয়েছিলেন একসাথে কাজ করার জন্য, যে তন্ত্রমন্ত্র খুবই বিশ্বাস করত। আর সে যে কোনো উপায়ে জেনে গিয়েছিল পৃথিবীতে এমন একটি দৈবশক্তি আছে যার সাহায্যে সে অনেক ক্ষমতাবান হতে পারে, কিন্তু সেই দৈবশক্তিকে অর্জন করার জন্য নিজেকে আগে থেকে সাধারণ মানুষের থেকে অনেক শক্তিশালী হতে হবে। আর তাই যখন সে আমার ফর্মুলার কথা জানতে পারে তখন সে আমার উপর জোর করে ওই সিরামটি তাকে দেওয়ার জন্য, তবে আমি ওই সিরামটি দিতে রাজি না হওয়ায় সে আমার থেকে সিরামটি কেড়ে নিয়ে নিজের উপর প্রয়োগ করে, যার ফলে সে শক্তিশালী তো হয়েই যায়, কিন্তু তার উপর অনেক সাইড ইফেক্ট পড়তে শুরু করে, কারণ ওই সিরামটি তখনও পুরোপুরি তৈরি ছিল না। এবার ডক্টর সেখান থেকে চলে যাওয়ার আগেই স্টিভকে জানায় সে যেন তার এক্সপেরিমেন্টের জন্য মেন্টালি প্রস্তুত হতে শুরু করে। অন্যদিকে দেখা যায় জার্মানিতে জন স্মিথ আর তার সাথে থাকা একজন সায়েন্টিস্ট আর্মিন জোলা দুজন মিলে চেষ্টা করতে থাকে তাদের উদ্ধার করা টেসারাকে শক্তি তারা কীভাবে ব্যবহার করতে পারে। আর শেষমেশ তারা এমন একটি মেশিন তৈরি করে ফেলে যার সাহায্যে ওই টেসারাকের ক্ষমতা স্টোর করে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারে। এরপরে ওই টেসারাকের ক্ষমতাকে কাজে লাগিয়ে এমন একটি আধুনিক হাতিয়ার বানিয়ে ফেলে যে সে নিজে ডিসাইড করে আর এখন সে হিটলার হয়ে কাজ করবে না। তাই হিটলারের যে সমস্ত অফিসাররা তাদের কাছে এসেছিল আধুনিক অস্ত্রগুলো দেখার জন্য তাদেরকে সে সেখানেই সঙ্গে সঙ্গে মেরে ফেলে আর ঘোষণা করে হাইডার এখন পুরোপুরি নিজের হয়ে কাজ করবে। এবার স্মিথ যখন জানতে পারে ডক্টর স্কিন নিউ ইয়র্কে তার সিরামটি পুরোপুরি রেডি করে ফেলেছে সাধারণ মানুষের উপর প্রয়োগ করার জন্য, তখন সে একটি গুপ্তচরকে পাঠায় তার ওই সিরামটি হাতিয়ে নেওয়ার জন্য। এদিকে আমরা দেখতে পাই এজেন্ট কার্টার স্টিভকে ইউএস আর্মির একটি সিক্রেট জায়গায় নিয়ে আসে যেখানে তার উপর ওই এক্সপেরিমেন্টটি কার্যকর করা হবে। আর এখানে আমরা দেখতে পাই মিলিটারির অনেক বড় বড় অফিসাররা ওই এক্সপেরিমেন্টটি দেখার জন্য সেখানে এসে হাজির হয়েছে, এমনকি ওই অফিসারদের মধ্যেই স্মিথের পাঠানো গুপ্তচরটিও সেখানে উপস্থিত ছিল। এবার ডক্টর স্কিন হাবাসটাকের সাহায্যে তার এক্সপেরিমেন্টটি শুরু করে, কিন্তু এই এক্সপেরিমেন্টটি 70% পৌঁছানোর পরই সেখানে কিছু শর্ট সার্কিট হয়ে আগুনের ফুলকি বেরোতে শুরু করে। আর মেশিনের ভেতর থেকে স্টিভ এর চিৎকার শুনতে পেয়েই ডক্টর স্কিন সঙ্গে সঙ্গে এক্সপেরিমেন্টটি থামানোর অর্ডার দেয়, কিন্তু এই টাইমে স্টিভ ওই মেশিনটির ভেতর থেকে চিৎকার করে জানায়, না, এক্সপেরিমেন্টটি থামানোর কোনো দরকার নেই, আমি সহ্য করতে পারবো। এরপরে হাবাসটাক তার মেশিনটি পুরোপুরি 100% করে দেয় এবং এক্সপেরিমেন্টটি সম্পূর্ণ সাকসেস হয়ে যায়। আর আমরা দেখতে পাই স্টিভ এখন শারীরিক দিক থেকে পুরোপুরি চেঞ্জ। আর এখানে জন্ম নেয় প্রথম সুপার সোলজার ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স। এবার এই টাইমে এক্সপেরিমেন্টটি সাকসেসফুল হওয়ার পরেই সেখানে উপস্থিত বড় বড় অফিসাররা যখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, তখন সেই টাইমে এই নিচের পাঠানো গুপ্তচরটি সেখানে একটি বম ব্লাস্ট করে ডক্টর স্কিনকে গুলি করে সেখান থেকে একটি সুপার সোলজার সিরাম নিয়ে পালিয়ে যায়। স্টিভ ডক্টরকে এই অবস্থা দেখেই সঙ্গে সঙ্গে তার কাছে যায়। ডক্টর তার দিকে ইশারা করে জানায়, আসল হিরো তোমার মধ্যেই আছে, তাই এখন তুমি যাও আর ওই লোকটিকে সিরামটি নিয়ে যাও, তাকে আটকাও। স্টিভ ডক্টর থেকে এই কথা শুনেই সঙ্গে সঙ্গে ওই লোকটির পেছনে ধাওয়া করতে শুরু করে। যেহেতু স্টিভ এখন একজন সুপার সোলজার তাই তার ক্ষমতা আগের চাইতে অনেক বৃদ্ধি পেয়েছে, তাই সে খুব সহজেই দৌড়ে ওই পালিয়ে যাওয়া গুপ্তচরটি গাড়িটিকে ধরে ফেলে। কিন্তু সেখানেও সে স্টিভের উপর গুলি চালিয়ে একটি সাবমেরিন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্টিভ তাকে সেখান থেকে ধরে ফেললেও শেষমেশ সে সাইনাইডের একটি গুলি খেয়ে জয় হাইডা বলে সেখানেই তার সামনে আত্মহত্যা করে, যাতে তার কাছ থেকে কোনো খবরই কেউ না জানতে পারে। এমনকি তার সাথে থাকা সুপার সোলজার সিরামটিও সেখানে পড়ে নষ্ট হয়ে যায়। যাই হোক, ডক্টর স্কিন যখন এখানেই মারা যায় আর তার তৈরি ওই শেষমেশ সিরামটি সেখানেই নষ্ট হয়ে যায়, তাই গভর্নমেন্ট চেষ্টা করে স্টিভের থেকে রক্ত নিয়ে ওই সিরামটি আবারও তৈরি করার, কারণ কর্নেল ফিলিপসের মনে হয়েছিল একজন সুপার সোলজার দিয়ে তাদের কোনো লাভই হবে না। আসলে তারা একটি পুরো সুপার সোলজার টিম তৈরি করতে চেয়েছিল, তাই স্টিভকে কোনো যুদ্ধে না পাঠিয়ে তাকে রেখে দেওয়া হয় রিসার্চ কন্টিনিউ করার জন্য। তবে স্টিভের কাজের ফলে সে পুরো নিউ ইয়র্কে ফেমাস হয়ে যায়, আর এর ফায়দা উঠিয়েই গভর্নমেন্ট তাকে একটি রঙিন ড্রেস পরিয়ে স্টেজে তুলে ওয়ার ব্রঞ্চে অ্যাড্রেস করায়। আর স্টিভকে জানানো হয় এখান থেকে যে টাকা উপার্জন হবে সেটা পুরোপুরি সেনাবাহিনীর কাজে ব্যবহার করা হবে। যেহেতু স্টিভ দেশের হয়ে কিছু করতে চেয়েছিল, তাই এই কাজ করার ইচ্ছে না থাকলেও সেনাবাহিনীর কিছু লাভ হবে ভেবে সে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে এইরকম স্টেজ পারফরমেন্স করতে থাকে। এরকমই ইতালি সফরে মিলিটারির কিছু সক্রিয় কর্মীদের জন্য পারফরমেন্স করার সময় স্টিভ জানতে পারে তার বন্ধু বাকি বান্স মিচের কিছু বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা গেছে, কিন্তু এই কথাটি তার কোনোভাবেই বিশ্বাস হয় না। তাই সে ঠিক করে নিজের বন্ধুকে বাঁচাতে সেখানে যাবে। আর এই কথাটি যখন এজেন্ট কার্টার জানতে পারে, সেই স্টিভকে জানে আমি তোমাকে সাহায্য করতে পারি। এরপরে আমরা দেখতে পাই এজেন্ট কার্টার হাবাসটাকে সাহায্য নিয়ে একটি প্লেনে করে স্টিভকে পৌঁছে দেয় হাইডার বেস ক্যাম্পের কাছাকাছি। এবার সেখানে পৌঁছেই নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সৌকৌশলে সে হাইডার বেস পর্যন্ত পৌঁছে যায়। আর সেখানে পৌঁছেই স্টিভ ও তার বন্ধুসহ সকল সোলজারদের মুক্ত করে দেয়। ফলে সেখানে বন্দী থাকা ওইসব সোলজাররা বাইরে বেরিয়ে হাইডার সোলজারদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। এমনকি হাইডার তৈরি আধুনিক অস্ত্র কবজা করে ওই অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করতে থাকে।
এবার এইসব ঘটনা যখন স্মিথ জানতে পারে আর দেখতে পায় তাদের অবস্থা খুবই করণীয়, তখন সে সঙ্গে সঙ্গে ওই জায়গাটিকে ধ্বংস করে দিতে শুরু করে, যাতে তার ওই বেস থেকে ইউএস আর্মির দল কোনো তথ্যই সংগ্রহ করতে না পারে। এবার এখান থেকেই পালিয়ে যাওয়ার সময় সে মুখোমুখি হয় স্টিভের। আর এখানে স্মিথ রিভিল করে যে সুপার সোলার সিরাম ক্যাপ্টেন আমেরিকা ইউজ করছে, এই একই সিরাম সে নিজেও ইউজ করছে, কিন্তু ওই সিরামের সাইড ইফেক্টে পুরো মুখমণ্ডল লাল কঙ্কালের মতন হয়ে গেছে। এতক্ষণে তারা ওই জায়গাটি পুরোপুরি ধ্বংস হতে শুরু হয়ে গেছে। তাই সে এবং তার সাথে থাকা আর্মিন জোলা দুজনে মিলে পালিয়ে যায় সেখান থেকে। এবার ক্যাপ্টেন আমেরিকা সেখানে থেকে উদ্ধার করা সকল সৈন্যদের ফিরিয়ে আনে, এমনকি সেখান থেকে উদ্ধার করা হাইডার কিছু আধুনিক অস্ত্রও সঙ্গে নিয়ে আসে। আর তার এই কাজের জন্য সবাই এতই খুশি হয়ে যায় যে স্টিভকে এখন সবাই ক্যাপ্টেন আমেরিকা বলে মেনে নেয়। এরপরে সে সিদ্ধান্ত নেয় হাইডার সমস্ত বেস এক এক করে সে ধ্বংস করে দিবে। এজন্যই সে তার বন্ধু বাকি ও কিছু সোলজারদের নিয়ে একটি টিম তৈরি করে। এবার সবাই মিলে যখন তৈরি হতে থাকে নেক্সট মিশনে যাওয়ার জন্য, তখন স্টিভ দেখা করে হাবাস স্টার্কের সাথে। মিস্টার স্টার্ক তাকে তখন অনেক রকমের আধুনিক শিল্ড দেখতে শুরু করে, কিন্তু স্টিভ সাইডে পড়ে থাকা একটি শিল্ড উঠিয়ে স্টার্ককে জিজ্ঞাসা করে এটা কেমন হবে। তখনই হাবাস স্টার্ক তাকে জানায় এটা ভাইবেনিয়াম দিয়ে তৈরি, যেটা সাধারণ শিল্ডের চাইতে কয়েক গুণ বেশি শক্তিশালী এবং ওজনে অনেক হালকা, এমনকি এটা যে কোনো প্রকার তরঙ্গ রোধ করতে সক্ষম। এরপরে আমরা দেখতে পাই স্টিভ তার ড্রেস পরে শিল্ড নিয়ে পুরোপুরি তৈরি হয়ে বেরিয়ে পড়ে নেক্সট মিশনে। আর তার পুরো টিম বিভিন্ন দেশে থাকা হাইডার গোপন বেসগুলোকে এক এক করে ধ্বংস করে দিতে শুরু করে। এরপর অ্যাটলাস তারা একদিন খোঁজ পায় মিচের মেইন সায়েন্টিস্ট আর্মিন জোলার, আর তাকে ধরার জন্যই ক্যাপ্টেন আমেরিকা পৌঁছে যায় একটি চলন্ত ট্রেনে। সেখানে সে আর্মিন জোলারকে ধরতেও ফেলেই, কিন্তু ওই চলন্ত ট্রেনের মধ্যেই গার্ডদের সাথে মারামারি করার সময় তার বন্ধু বাকি বান্স ট্রেন থেকে নিচে পড়ে যায়। ক্যাপ্টেন আমেরিকা তাকে অনেক বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে বাঁচাতে পারে না। এবার আর্মিন জোলাকে সেখান থেকে ধরে একটি মিলিটারি বেস ক্যাম্পে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে তখন সে জানায় মিচকে আটকানো এখন কোনোভাবেই সম্ভব নয়, কারণ সে টেসাকে ক্ষমতা পুরোপুরি হাসিল করে ফেলেছে। এখন স্মিথ মানে রেডস্কাল পৃথিবীর বিভিন্ন জায়গায় বোম ব্লাস্ট করার প্ল্যান করেছে, আর তার প্রথম টার্গেট হচ্ছে আমেরিকা। এর জানার পরেই ক্যাপ্টেন আমেরিকা তার পুরো টিম নিয়ে সোজা হাইডার হেডকোয়ার্টারে হামলা করে। সেখানে গিয়েই ক্যাপ্টেন আমেরিকা এক এক করে সবাইকে মারতে শুরু করে, কিন্তু একটা টাইমে হাইডার লোকেরা তাকে পুরোপুরি চারদিক থেকে ঘিরে ফেলে এবং তারা ক্যাপ্টেন আমেরিকাকে ধরে রেডস্কালের সামনে নিয়ে হাজির করে। এবার রেডস্কাল যখন ক্যাপ্টেন আমেরিকাকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় ইউএস আর্মি কিছু সোলজার। এর ফলে ক্যাপ্টেন আমেরিকাকে মারতে ব্যর্থ হয়ে একটি প্লেন নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর ক্যাপ্টেন আমেরিকা এজেন্ট কাটার ও ফিলিপসের সাহায্য নিয়ে একটি গাড়ি নিয়ে তার পিছনে ধাওয়া করতে শুরু করে। তবে একটা টাইমে তার প্লেনটি টেক অফ করার আগেই ক্যাপ্টেন আমেরিকা ওই প্লেনটিতে উঠে পড়ে। এরপর প্লেনের ভেতরে প্রবেশ করার সে লক্ষ্য করে প্লেনের ভিতর অনেকগুলো বোমা মজুত করা আছে, এমনকি প্রত্যেকটি বোমার গায়ে নাম পর্যন্ত লেখা আছে যে কোন বোমাটি কোন জায়গায় নিক্ষেপ করা হবে। এক পর্যায়ে সে পৌঁছে যায় রেডস্কালের সামনে, আর এবার শুরু হয় দুই সুপার সোলজারের মধ্যে লড়াই। এই লড়াইয়ের মধ্যেই ক্যাপ্টেন আমেরিকা একটা টাইমে তার সিলটি যখন রেডস্কালের দিকে ছুঁড়ে মারে, তখন ওই সিলটি টেসারাক যে মেশিনে রাখা ছিল সেটাকে গিয়ে আঘাত করে, ফলে টেসারাক ওই মেশিনটি ভেঙে নিচে পড়ে যায়। আর এটা দেখতে পেয়েই রেডস্কাল সঙ্গে সঙ্গে টেসারাকটিকে তার হাতে তুলে নেয়, আর টেসারাকটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই ওই টেসারাকটি পাওয়ারের ফলে সে ওই জায়গা থেকে টেলিপুট হয়ে অন্য একটি গ্রহে চলে যায়, আর টেসারাকটি সেখান থেকেই নিচে পড়ে যায়। এরপরে ক্যাপ্টেন আমেরিকা তাদের হেডকোয়ার্টারে যোগাযোগ করার চেষ্টা করে এবং সেখান থেকেই জবাব পায় এজেন্ট কাটারের। এজেন্ট কাটার তাকে বলে আমি তোমার প্লেনটিকে ল্যান্ড করানোর ব্যবস্থা করছি, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা তাকে জানায় আমি এই প্লেনটি নিয়ে কিছুতেই শহরে যেতে পারবো না, কারণ এই প্লেনটিতে আগে থেকেই এতই বোমা মজুত করা আছে যে পুরো শহর উড়িয়ে দিতে সক্ষম, তাই আমাকে এটা এমন নির্জন জায়গায় ল্যান্ড করতে হবে যাতে কারো কোনো ক্ষতি না হয়। এজেন্ট কাটার এরপর তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা জানায় এটা আমার সিদ্ধান্ত, আমি এটা করবই। আসলে ক্যাপ্টেন আমেরিকা মনে মনে এজেন্ট কাটারকে অনেক ভালোবেসে ফেলেছিল, যে কারণে তার সাথে থাকা একটি কম্পাসের মধ্যে তার ছবিও রেখে দিয়েছিল। এমনকি ক্যাপ্টেন আমেরিকা তাকে জানায় আমি ঠিক টাইমে তোমার কাছে পৌঁছে যাব, কিন্তু ওই প্লেনটি আর্টিকে ল্যান্ড করানোর পরই প্লেনটি বরফের মধ্যে চলে যায়, আর প্লেনের ভেতরে থাকা ক্যাপ্টেন আমেরিকাও বরফের মধ্যেই জমে যায়। গভর্নমেন্ট তাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু তারা টেসারাককে খুঁজে পেলেও ক্যাপ্টেন আমেরিকাকে কিছুতেই খুঁজে পায় না। এরপর হাবাস স্টার্ক জানায় তাকে খোঁজা অব্যাহত রাখতে, আর প্রায় 70 বছর পর ওই প্লেনটিকে তারা খুঁজে পায়, যে সিনটি আমরা একদম মুভির প্রথমে দেখেছিলাম। এবার ক্যাপ্টেন আমেরিকাকে সেখান থেকে উদ্ধার করে সিল্ডের একটি আধুনিক ফ্যাসিলিটি হসপিটালে নিয়ে আসা হয়, যেখানে তার পারিপার্শ্বিক পরিবেশ এমনই করে রাখা হয় যাতে দেখে মনে হয় এখনো 1943 সাল। কিন্তু স্টিভের যখন হুঁশ ফিরে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসে, আর বাইরে বেরিয়ে এসেই সে পুরোপুরি অবাক হয়ে যায়। এই টাইমেই তার সামনে এসে হাজির হয় শিল্ডের ডিরেক্টর নিক ফিউরি। সেই স্টিভকে বলে ক্যাপ্টেন আসলে আমি চেয়েছিলাম তোমাকে এই ব্যাপারটা আস্তে আস্তে জানাতে, যাতে তোমার কাছে এই ব্যাপারটা বোঝা সহজ হয়, কিন্তু তুমি এতই চালাক যে সঙ্গে সঙ্গে সবকিছু বুঝে গেছো। আসলে তুমি তোমার জায়গা থেকে 70 বছর এগিয়ে এসেছো, মানে তোমার ওই প্লেনটি ক্র্যাশ করার পর 70 বছর তুমি বরফের মধ্যেই জমেছিলে। আর এখানেই মুভিটি সমাপ্ত হয়। এই মুভিটির পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় নিক ফিউরি ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে দেখা করে, আর তাকে জানাই আমার কাছে তোমার জন্য একটি সিক্রেট মিশন আছে। আর এখানে অ্যাভেঞ্জার্সের কিছু মুভি ক্লিপ দেখানোর সাথে সাথেই মুভিটি পুরোপুরি সমাপ্ত হয়।
তবে কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিও দ্য অ্যাভেঞ্জার্স নিয়ে। আর ততক্ষণের জন্য গুড বাই।